আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। আজকে আমি দুটি ভাইবা উপযোগী প্রশ্নের খুব সূক্ষ্ম বিশ্লেষণ করব অল্প কথায়, এবং দুটি প্রশ্ন বিসিএসের ভাইবা বোর্ডের প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বলেন তো গণপরিষদের কাজটা কি আর আইন পরিষদের কাজটা কি, কিংবা গণপরিষদ এবং আইন পরিষদ এগুলোর নাম কি শুনেছেন, কিংবা গণপরিষদ এবং আইন পরিষদ দুটো কি একই কিনা। বিভিন্নভাবে আপনাকে প্রশ্নটি করতে পারে। তো আমরা সকলেই জানি যে গণপরিষদ বা যার ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আর আইন পরিষদ যেটি আমরা বলি লেজিসলেচার বা লেজিসলেটিভ যেটি বলি না কেন, তো দুটো পরিষদের দুরকম কাজ, একরকম কাজ না। প্রথমত আমরা জানি যে রাষ্ট্র নামক একটি সর্ববৃহৎ রাজনৈতিক যে সংগঠনটি, সেটি পরিচালনা করবার নিমিত্তে নির্দিষ্ট মেয়াদে জনগণের কাছ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়, ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাদেরকে আমরা বলি সরকার। সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবার জন্য সর্বোচ্চ যে আইনটি ব্যবহার করে সেই আইনটির নাম হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন। এবং সংবিধান বা কনস্টিটিউশনকে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়। সেটি ভিন্ন প্রসঙ্গ সংবিধান নিয়ে আলোচনাটা, তারপরে বোঝানোর জন্য বলছি। একটি রাষ্ট্রে যত আইন থাকে সমস্ত আইনের ঊর্ধ্বে সংবিধান অবস্থান করে, এবং রাষ্ট্রে কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সংবিধান ঠিক রেখে সেই আইনটি বাদ যাবে যতটুকু সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই জন্য সংবিধান সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানটি প্রণয়ন করা একটা বিষয়, আর সংবিধানটি প্রণীত হবার পরে যখন রাষ্ট্র পরিচালিত হবে বা রাষ্ট্র পরিচালনা করা হবে সরকার কর্তৃক, তখন সরকার বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনা নিমিত্তে আইন তৈরি করে। তো সে আইন তৈরি করার দায়িত্ব কার, আর সংবিধান তৈরি করার দায়িত্ব কার? প্রথমত সংবিধান ছাড়া তো আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। যেমন বাংলাদেশ কি প্রথমে সংবিধান দিয়ে রাষ্ট্র চলেছে? না। বাংলাদেশে একটি গণপরিষদ গঠিত হয়েছে, সে গণপরিষদের মাধ্যমে সংবিধান রচিত হয়েছে, তারপর সে সংবিধান শেষ অবধি সেই সংবিধান উত্থাপিত হয়েছে, খসড়া আকারে গৃহীত হয়েছে, এবং সর্বশেষ সেই সংবিধানটি 1972 সালের 16 ডিসেম্বর কার্যকর হয়েছে বা প্রবর্তিত হয়েছে, এবং তারপর থেকে তো আমরা একটি সংবিধান পেয়েছি। এখন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে গণপরিষদের কাজটা কী বা গণপরিষদ কী। মনে রাখবেন, গণপরিষদ হচ্ছে এমন একটি পরিষদ যা সাধারণত জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হচ্ছেন, সে জনপ্রতিনিধিদের নিয়ে একটি পরিষদ, যার মূল দায়িত্ব বা মুখ্য দায়িত্ব বা প্রধান দায়িত্ব হচ্ছে একটি দেশের সংবিধান তৈরি করা বা সংবিধান রচনা করা। এবং সেই সংবিধানটি যখন তৈরি হয়ে যাবে, রচিত হয়ে যাবে, তখন গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে বা গণপরিষদের কাজ শেষ হয়ে যাবে। এরপরে সংবিধান রচিত হবার পরে যখন সে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পড়ে সরকারের উপরে, তখন সেই সরকার তার প্রয়োজনে যে আইনগুলো তৈরি করে, সে আইনটি তৈরি করবার জন্য যে পরিষদ দায়িত্বপ্রাপ্ত হয় সেই পরিষদকে আমরা বলি আইন পরিষদ, বা এটিকে আমরা আইন বিভাগও বলতে পারি, যেটি পার্লামেন্টের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এত কথার মূল কথাটা কি? আপনাকে ভাইবা বোর্ডে কি এত কথা আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। সিম্পল আপনাকে ভাইবা বোর্ডে যে প্রশ্নটি করতে পারে, নাম্বার 1 প্রশ্ন হচ্ছে যে গণপরিষদ কী। একটু আগে আমি বলেছি গণপরিষদ হচ্ছে এমন একটি পরিষদ যার দায়িত্ব হচ্ছে সংবিধান প্রণয়ন করা। একই সাথে এই প্রশ্নটি এভাবে করতে পারে যে গণপরিষদের দায়িত্ব কী? স্যার, সংবিধান প্রণয়ন করা বা সংবিধান রচনা করা, কিংবা সংবিধান রচনা করা বা সংবিধান প্রণয়ন করা কার দায়িত্ব? এটা হচ্ছে গণপরিষদের দায়িত্ব। কখনো ভুলে আইন পরিষদ বলবেন না। এরপর যদি আপনাকে বলা হয় যে আইন পরিষদটা কী বা আইন পরিষদের কাজটা কী, স্যার আইন প্রণয়ন করা। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে তাহলে আইন পরিষদের এবং গণপরিষদের মধ্যে মূল পার্থক্যটা কী, তাহলে আপনি বলবেন যে স্যার আইন পরিষদ এবং গণপরিষদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে গণপরিষদ সংবিধান তৈরি করে বা সংবিধান রচনা করে, আর আইন পরিষদ হচ্ছে আইন প্রণয়ন করে। আচ্ছা, এই প্রশ্নগুলো করার পরে নিশ্চয় আপনি মনে করতে পারেন যে এখান থেকে আপনাকে আরও অনেক প্রশ্ন করতে পারে। আমি কিন্তু আবারও বলছি, আপনি একজন বিশেষ ভাইবা ক্যান্ডিডেটের কাছ থেকে বিজ্ঞ বোর্ড কতটুকু প্রশ্নের উত্তর, কতটুকু প্রত্যাশা করেন, এটা তাদের একটা প্রত্যাশা থাকে নর্মালি। আপনি কিন্তু আইন বিশেষজ্ঞ না, আপনি কিন্তু জনপ্রতিনিধি না,
আপনি কিন্তু পার্লামেন্ট বিশেষজ্ঞ না, কাজেই আপনি সব জানতেন না। এবার আসেন, এই প্রশ্নের বাইরে যদি আপনাকে আরও কিছু প্রশ্ন করে, গণপরিষদ সম্পর্কে ডিটেল জিজ্ঞাসা করলো, আইন পরিষদ সম্পর্কে ডিটেল জিজ্ঞাসা করলো, একটা পর্যায়ে আপনাকে থেমে যেতে হবে। জাস্ট সেই পর্যায়ে গিয়ে আপনাকে বলতে হবে, স্যার সরি স্যার, এ ব্যাপারে আমার বিশদ ধারণা নেই, কিংবা সরি স্যার এ ব্যাপারে এর বাইরে, মানে যেটা আপনি বলেছেন এর বাইরে স্যার আমার ধারণা সুস্পষ্ট না। কিন্তু যদি আপনি এই কাজটি না করে আপনি ঘাবড়ে যান, মানে আপনি তো আর প্রশ্নের উত্তর পাচ্ছেন না, ঘাবড়ে যাচ্ছেন, আপনার শরীর ঘামতেছে, কিংবা আপনি বোর্ডকে উল্টাপাল্টা তথ্য দিয়ে বোর্ডকে আপনি পাজেল করলেন, মানে বোর্ডকে ধোকা দিলেন যে স্যার তো গণপরিষদ আইন পরিষদ সম্পর্কে জানতে চাচ্ছে, উল্টাপাল্টা একটা আনসার দিয়ে দিই, স্যার তো এই ব্যাপারে অনেক আগে হয়তো স্যার জেনেছেন, এখন তো বয়স হয়ে গেছে স্যারদের, তারা হয়তো জানবেন না। ভাইবা বোর্ডে যারা দায়িত্বপ্রাপ্ত হন ভাইবা নেওয়ার জন্য, সেটি পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য কিংবা কোনো এক্সটার্নাল, আপনার যেখানে শেষ সেখান থেকে তাদের শুরু। তাদের চোখে মুখে তীক্ষ্ণ বুদ্ধি, তাদের উপলব্ধিগত ক্ষমতা, বোঝার ক্ষমতা, অভিজ্ঞতা, এটি আপনি কল্পনা করতে পারবেন না। কাজেই আপনি একটা কথা মনে রাখবেন যে আপনি যদি উল্টাপাল্টা তথ্য দিয়েও দেন ভাইবা বোর্ডে, তাদের কাছে কিন্তু স্মার্টফোন থাকে, কানেকশন থাকে ইন্টারনেটের, জাস্ট তারা গুগল করে দেখে নিবে যে আপনি আনসারটা ভুল দিলেন নাকি সঠিক দিলেন। যদি একবার প্রমাণিত হয় যে আপনি আনসারটা ভুল দিলেন, সে ভুলটি দেওয়ার ক্ষেত্রে আপনি স্মার্টলি ভুল দিলেন, মানে আনসারটি স্মার্টলি ওভার কনফিডেন্টলি ভুল আনসার দিলেন, ভাইবা বোর্ডকে ধোকা দিলেন, ভাইবা বোর্ডকে পাজেল করলেন, জাস্ট এতটুকু আপনার ভাইবা বোর্ডকে ফেল করার জন্য যথেষ্ট। আমার ভাইবা স্টুডেন্ট ইংলিশ লিটারেচার থেকে পড়াশোনা করেছে, ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে MBA করছে, বাংলাদেশ ব্যাংকে একটা গুরুত্বপূর্ণ পদে আছে। বুঝতে পারছেন তার মতো মেধাবী আমাদের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় তো খুব কম আছে। এমন স্টুডেন্টকে কিন্তু আমি ভাইবাতে পড়াই। তো এমন এক স্টুডেন্টের অভিজ্ঞতা থেকে আমি বলছি, সে আমাকে অকপটে স্বীকার করছে যে স্যার আমি ভাইবা বোর্ডে নোয়িংলি একটা মিস্টেক করে ইচ্ছা করে আমি কিছু ভুল আনসার দিয়েছি। পরবর্তীতে বোর্ড বুঝে গেছে যে আমি আনসারটি যে দিলাম এটি আমি জেনে শুনেই বোর্ডকে পাজেল করলাম, স্যার আমার ভাইবা খারাপ হয়েছে। তো আমি যদি আপনার এই কোর্সটি আগে করতাম তাহলে হয়তো আমি একটা চাকরি পেতাম। তো আমি শুধু এতটুকুই আমি বলবো যে আমি আমার এই শিক্ষা জীবনে, মানে শিক্ষকতার জীবনে অনেক স্মার্ট, অনেক ট্যালেন্টেড, অনেক মেরিটোরিয়াস স্টুডেন্টকে পড়িয়েছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সিভিল সার্ভিসে আসার জন্য আপনার মেধা যেমন ইম্পর্টেন্ট, তেমনি তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অনেস্টি। ভাইবা বোর্ডে প্রায় জিজ্ঞাসা করা অনেস্টি এবং ইন্টিগ্রিটির মধ্যে ডিফারেন্সটা কী। তা আপনার অনেস্টি শুধু ইম্পর্টেন্ট না, মানে আপনার আপনি একটা ইনফরমেশন জানেন, তথ্য জ্ঞানে আপনি সমৃদ্ধ না, আপনি মেধাবী না, বরঞ্চ আপনাকে সৎ হতে হবে, আপনাকে অনেস্ট হতে হবে। কাজেই আমরা ভাইবা বোর্ডে কোনো প্রশ্নের উত্তর দেবার পূর্বে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিন্তু সব জানতাম না, পৃথিবীতে কোনো ব্যক্তি সব জানতো না। নোবডি ইন দ্য ওয়ার্ল্ড ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং, এভরিবডি ইজ সামথিং। আপনি সব ব্যাপারে সব তথ্য জানতে নাও পারেন, কিন্তু যে আপনি যে জানেন না সেটি বলার সময় আপনি কতটুকু হাম্বল হয়ে বোর্ডকে বলছেন যে সরি স্যার এ ব্যাপারে আমার বিশদ জানা নেই, বা সরি স্যার এ ব্যাপারে আমার ধারণা আছে কিন্তু সেটি সুস্পষ্ট না, বা সরি স্যার এ ব্যাপারে আমার ধারণা অস্পষ্ট, বা সরি স্যার এর বেশি আমি জানি না। কিন্তু আপনি সব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন, মানে বোর্ডের সাথে আপনি এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এই বিষয়গুলো কিন্তু ভেরি ব্যাড। এই কৌশলগুলোই কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে যাবার পূর্বে আপনাকে শিখে যেতে হবে। এই প্রস্তুতি কৌশলগুলোই কিন্তু আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, বা আপনাদেরকে আমি এই বিষয়টা অবগত করলাম। আশা করি যারা ভাইবা প্রার্থী তারা প্রত্যেকে বুঝতে পেরেছেন, এবং এটি আপনাকে ভাইবা বোর্ডে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে এই কৌশলটি অনেক সহযোগিতা করবে। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।